একাত্তর সংযোগ এবং আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। আমি একটু জনাব নুহুল আলম লেনিন যে প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই সেটি হলো ডক্টর আহসানিজ মনসুর যে প্রশ্নগুলো করলেন। একটি প্রশ্ন হচ্ছে কৃষিকাজে এখন যুবকরা আর খুব বেশি উৎসাহী নয়, এটি কেন? যেই কৃষক বাম্পার ফলন ফলায় তাকে আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সেই মর্যাদা দিতে পারিনি, তিনি তার ফসলটি ঠিক মতন বিক্রি করতে পারেন না। এক। দ্বিতীয় প্রশ্ন হলো যে যুবকরা যথেষ্ট কর্মক্ষম নয়, তাদের দক্ষতা বৃদ্ধির ব্যাপারটিও দেখা হয় না। দক্ষতা বৃদ্ধির জন্য তো অনেকদিন ধরে আমরা শুনছি, এমনকি দক্ষ জনশক্তি রপ্তানি করার যে কাজটা, সেই কাজটাও তো আমরা খুব সঠিকভাবে করতে পারিনি। জনাব নুহুল আলম লেনিন। আচ্ছা, এই দুটো প্রশ্নের ব্যাপারে আমার চাইতে নিশ্চয়ই উনি অর্থনীতিবিদ ভালো জানেন যে এইটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনা, যে কৃষি কাজে দুটো ফেনোমেনাই বোধহয় প্রায় কমন। একটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশেই কৃষি উৎপাদন যখন বেড়ে যায় তখন কৃষকরা দাম পায় না। কানকুনে যখন সম্মেলন হচ্ছে তখন ওইখানেই আপনার কোরিয়ার মতো দেশের কৃষক গায়ে আগুন লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। কাজে এটি যে ইভেন ইন্ডিয়াতে আপনি দেখেন আলু চাষি দাম না পেয়ে কয়েকজন আলু চাষি মারা গেল। এমনকি আমি তখন সাম্প্রতিককালে দিল্লিতে গিয়েছিলাম, সেখানে কেজরিওয়ালের মিটিং এ কেজরিওয়ালের মানে সমর্থক সে গাছে এক শিং সে মানে ঝুলে আত্মহত্যা করতেছে, জনসভা চলছে। এইটা একটা ফেনোমেনা আছে বিশ্বব্যাপী যে কৃষি উৎপাদনের ফসলের মূল্য সবসময়ই এক ধরনের ফ্লাকচুয়েশন থাকে, পার্টিকুলারলি যে বছর বাম্পার হয় সেই বছর কৃষক পায় না। এই যে সাপ্লাই অ্যান্ড আপনার এই ডিমান্ডের মধ্যে তখন একটা প্রবলেম হয়। দুই নম্বর কথা আপনি যেটা বলছেন বা আপনি যেটা মূলে প্রশ্ন করছেন যে কেন যায় না, কিন্তু ওই কারণে, কারণ কৃষির ক্ষেত্রে যারা কাজ করেন বিশেষ করে কৃষি শ্রমিক, তাদের কিন্তু লাইফটা কনসিস্টেন্টলি তারা প্রতি বছরই সমমানের মূল্য পাবেন, মজুরি পাবেন, তাদের জীবনযাত্রা বাড়বে, এইটা যেমন তারা নিশ্চিত না। দ্বিতীয়ত হচ্ছে কৃষি কাজটা শুধু আমাদের দেশে না, আমি যদি ভুল না হয়ে থাকে, হ্যাঁ আমি ওনাকেই সাক্ষী মানছি যে পৃথিবীর প্রায় সব দেশেই কৃষি শ্রমিকের অভাব কিন্তু সবচেয়ে বেশি। এই যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়া বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য যে আজকে প্রাণ দিয়ে দিচ্ছে, ওখানে গিয়ে কি কাজ করবে তারা? ওখানেও কিন্তু কৃষিকাজ, কি মালয়েশিয়ার লোক নাই কৃষিকাজে? একটু আমি এখানে আপনাকে মাঝখানে একটা প্রশ্ন করে রাখি, সেটি হলো সেটির কারণটা কি? আমরা কি সামাজিক মানে ঐতিহাসিক ভাবে আমরা সামাজিক যে স্বীকৃতি কৃষকের সেটি দিতে পারিনি, মর্যাদা দিতে পারিনি? না, ওইটা যেমন স্বীকৃতির চাইতে বড় ব্যাপার হচ্ছে কাজের ধরন। শিল্প শ্রমিক যতটা নিজেকে স্বাধীন মনে করে, শিল্প শ্রমিক যেই নাগরিক সুযোগ সুবিধাগুলো ভোগ করে, একজন কৃষি শ্রমিক সেই নাগরিক সুযোগ সুবিধা ভোগ করে না। তাকে সকাল থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত একটানা পরিশ্রম করতে হয়। এটা কৃষির ধরনের জন্যই, এখানে কোনো বিকল্প নাই। মালিক করুক আর কৃষক করুক, তাকে করতে হবে। কিন্তু একটা কারখানা শ্রমিককে নির্দিষ্ট 8 ঘন্টা আছে, তার জন্য বাড়তি কাজ করলে সে বোনাস পাবে বা অতিরিক্ত পাবে। কাজে এই প্রবলেমটা আমি মনে করি যে এটা কেবল আমাদের দেশে না, এটা দুনিয়াব্যাপী একটা সাধারণ সমস্যা। আমাদের দেশে কৃষিকে আকর্ষণীয় করা, কৃষির বলা যায় যে যান্ত্রিকীকরণ করা, কৃষি শ্রমিকের জীবন মান উন্নয়ন করার সেই প্রচেষ্টা অব্যাহত রেখেই এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে আগাতে হবে। আর যেটা বলেছেন দক্ষতা আর সমস্যাটা বাংলাদেশের জন্য প্রকট। কারণ আজকে বিশেষ করে মানব সম্পদ রপ্তানির ক্ষেত্রে আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা যাদেরকে বাইরে পাঠাই বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, নিরক্ষর এবং মানে যেটাকে বলে কোন নন স্কিল্ড, অদক্ষ। এবং অদক্ষ পালনের ফলে আমি একটা স্টাডিতে আমি দেখেছি, যদি বাংলাদেশ যে পরিমাণ মানুষকে বাইরে পাঠিয়েছে, 1 কোটি মানুষের মধ্যে যদি 25%ও স্কিল থাকতো, তাহলে এখন যে রেমিটেন্স আসছে এই রেমিটেন্স আরো 3 গুণ বাড়তো। মানে সেটি নিয়ে তো এর আগে অনেক কথা হয়েছে। এগুলো নিয়ে তো আমাদের গভর্নমেন্টের একটা পলিসি আছে যে তাদের স্কিলনেস বাড়ানোর জন্য নানান রকম ইনস্টিটিউশন, ট্রেনিং, এডুকেশন সেগুলো বাড়ছে। সেগুলো কি বাড়ছে জনাব লেনিন? কারণ যে এর পর্যন্ত যে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বা যে ধরনের ট্রেনিং সেন্টারের কথা বলা হয়েছে সেগুলো তো খুব বেশি ফলপ্রসূ। আমি মনে করি এটা বাড়ছে। একটা উত্তরণকালীন সময় আমরা যাচ্ছি। আপনাকে এটা মনে রাখতে হবে যে বেসিক ট্রেনিং এর জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে
মানে মিনিমাম হলেও তার প্রাইমারি এডুকেশন দরকার। আজকে এনরোলমেন্ট অফ দি স্টুডেন্টস স্কুল পর্যায়ে বাংলাদেশে এখন হাইয়েস্ট। এবং যেটা উনি বলেছেন যে হ্যাঁ আমাদের ইন্ডিকেটর গুলো ওই যে আপনারা যেটা বলেছেন যে ধনবৈষম্য, সেইটা আমাদের এখানে অন্যান্য দেশে হলেও আমাদের এখানে অনেক তুলনামূলকভাবে কম। এবং সেই ক্ষেত্রে সামাজিক খাতে বলা যায়, সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে, মাতৃমঙ্গলের ক্ষেত্রে, নারীর শিক্ষার ক্ষেত্রে আমরা এইসব জায়গায় একটু আসবো ডক্টর লেনিন, এই সমস্ত প্রশ্নে আসতে চাই। তবে ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে যেহেতু উনি সাক্ষী মেনেছেন, আপনি আর সেই বিষয়গুলো একটু বিশ্লেষণ যদি করেন আমাদের জন্য। আমি কিছুটা একমত এই ব্যাপারে যে হ্যাঁ এগ্রিকালচার পলিসি কিন্তু একটু কমপ্লিকেটেড পলিসি, দুনিয়া জোড়াই, এটা বাংলাদেশ শুধুমাত্র নয়। এবং আমি সেদিনকে একটা আলোচনা সভায় মন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রীকেই বলছিলাম যে বাংলাদেশের এখনকার সমস্যা হচ্ছে ম্যানেজিং দ্য সারপ্লাস। আমরা কিন্তু এখন আর দুর্ভিক্ষ প্রবণ নই, আমাদের কিন্তু এখন ভাত পাবো কিনা সেটা নিয়ে চিন্তা করতে হবে না, ভাত চালের দামটা কি হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে। আমাদের এখন রিজার্ভ লেভেল নিয়ে চিন্তা করতে হবে না, রিজার্ভ ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। তো এখন সমস্যাগুলো অন্য রকমের সমস্যা, বড় লোকের সমস্যা কিছুটা আমরা যাকে বলি সেই রকমের সমস্যা আমাদের এখানে চলে এসেছে, এবং সেইভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। একটা জিনিস যেটা মাইগ্রেশন, এগ্রিকালচার থেকে আরবান সেক্টরের মাইগ্রেশন, এটা তো হবেই, বাংলাদেশেও হচ্ছে। আমেরিকাতে কি ছিল, 95% লোক গ্রামে ছিল, এখন 2% লোক গ্রামে থাকে, 98% শহরে থাকে। বাংলাদেশে আগে তো 70-80 ছিল, এখন 65% গ্রামে থাকে, 35% শহরে থাকে। এটা কমে আগামীতে দেখা যাবে যে 20%-25% গ্রামে আছে, 75% শহরে থাকবে। এইটাই হচ্ছে টেন্ডেন্সি। এখন এই যে ট্রান্সফরমেশন, রিলোকেশন, এটার মূলে কিন্তু কি, এটার মূলে হচ্ছে যে আমাদের নন ফার্ম সেক্টরকে আরো প্রোডাক্টিভ করতে হবে, আমাদের এইখানে শ্রমিকদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। কারণ আরবান মাইগ্রেশনের মূল কারণ হচ্ছে বেশি বেতন, বেশি ইনকাম, এটাই সবচেয়ে বড়। ডক্টর মনসুর, একটি প্রশ্ন একটু করে রাখি, সেটি হলো যে এই যে শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে এবং তার সাথে সাথে তাদের ইনকামও বাড়াতে হবে, আয়ও বাড়াতে হবে, তাই তো? তো সেই আয় বাড়ানোর জন্য যে গোড়ার কাজগুলো করা দরকার সেগুলো কি করা হচ্ছে? সেইটাতে আমি থার্ড পয়েন্টে আসছিলাম যে আমাদের যে সবচেয়ে বড় সমস্যা আমরা দেখি সেটা হচ্ছে এডুকেশনের একটা বিরাট ডিভাইড, আরবান রুরাল। এটা অস্বীকার করতে পারবে না, সরকারও স্বীকার করে যে এখানে কোয়ালিটি ভ্যারিয়েশন ইজ এনর্মাস। এবং গ্রামের শিক্ষা খাতে কিন্তু সরকার ব্যয় করছে, কিন্তু আমরা কিন্তু সেই শিক্ষার মানটা পাচ্ছি না, এবং ভালো শিক্ষক গ্রামে যাওয়া যাচ্ছে না। এটা একটা সমস্যা। ইংরেজি, বাংলা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স, এগুলো হচ্ছে আমাদের বিপুল পরিমাণে আমাদের একটা গ্যাপ হয়ে যাচ্ছে, এবং এটাকে মেটাতে হবে। এই এডুকেশনাল ডিভাইড যদি অ্যাডজাস্ট না করতে পারি, এবং এডুকেশনের মধ্যেও যেটা হচ্ছে আমাদের ব্যাপ্তি হয়েছে, রিটেনশনটা এখনো হয়নি, কোয়ালিটিটা হয়নি। রিটেনশন বলতে আমি মিন করছি ড্রপ আউট রেট প্রাইমারিতে একটু কমেছে, কিন্তু সেকেন্ডারিতে গার্লস স্কুলে বিশেষ করে খুবই ভয়ানকভাবে ঝরে যায়, অর্ধেকও শেষ পর্যন্ত। সেক্ষেত্রে আসলে নারীর উন্নয়নের যে নির্দেশকগুলো, সেই নির্দেশকগুলোর মধ্যে অনেকগুলোই হয়তো কিছুটা কাজ করছে, কিন্তু কিছু কিছু নির্দেশক তো ভয়াবহভাবে হুমকির মুখে পড়েছে। ডক্টর আহসান এইচ মনসুর, আমি আপনার কাছে আরেকবার আসবো, কিন্তু রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে যেটি জানতে চাই যে এরকম একটি অবস্থা, ডক্টর আহসান এইচ মনসুর যেই প্রেক্ষাপটগুলো ব্যাখ্যা করলেন, আপনারা আরো ভালো জানেন গণমাধ্যমের সাথে আপনি যেহেতু আছেন। একটি প্রশ্ন, সেটি হলো যে সরকারের উচ্চতম পর্যায় থেকে আমরা শুনেছি যে যারা গিয়েছে তারা এবং যারা দালাল তাদেরকেও শাস্তির ব্যবস্থা করতে হবে। মানে এই প্রসঙ্গটি কতটা ঠিক? যারা যাচ্ছে এবং যারা দালাল সেটি অন্য ভিন্ন কথা, তারা এক ধরনের অবৈধ কাজে লিপ্ত, কিন্তু যারা যাচ্ছে তাদেরকে আসলে শাস্তির মুখোমুখি করাটা কতটা ঠিক, যেখানে তাদের এখন মানসিক কোন স্থিতি আসলে নাই? আমার মনে হয় যেটা প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে দালালদের বিচার করতে হবে এবং যারা যাচ্ছে তাদেরও বিচার করতে হবে। যারা যাচ্ছে তাদের যাওয়াটা বন্ধ করতে হবে, আইন করে নয়, তাদেরকে বুঝাইতে হবে। যেটা প্রধানমন্ত্রী আমি শুনলাম বক্তৃতাতে বলছিলেন যে তারা কি ওখানে যাচ্ছে মনে হয় যেন ওই দেশে যাইতে পারলে ওখানে ডলার সব আছে, সব ওখান থেকে নিয়ে আসবে। সেখানে যে জঙ্গলের মধ্যে থাকতে হয়, দাসত্ব করতে হয় এবং খাবার পায় না, মৃত্যুবরণ করে, এইগুলি তাদেরকে সরাসরিভাবে বলা হয় না। এবং আমি মনে করি এখানে প্রচারণার একটা সরকারের দিক থেকে ঘাটতি আছে এবং গণমাধ্যমকে এটা ব্যবহার করা যেত। এই যে লোক যাচ্ছে, এটা যাবে এই জন্য যে আপনি তো আমাদের যেটা আমি বলছিলাম যে আমাদের বাংলাদেশের এখন ডেমোগ্রাফিক চিত্রটা হলো অত্যন্ত
আশাব্যঞ্জক যে আমাদের 45% পপুলেশন হলো ওয়ার্কিং পপুলেশন, এবং আপনি রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন যে খালি যুবকরা হাঁটাহাঁটি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ওরাই সাগর সাঁতরায় পাড়ি দিয়ে বিদেশে কাজ খোঁজে, তো তাদেরকে কাজ দিতে হবে। আর স্কিল ডেভেলপমেন্টের কথা যেটা বলেছেন, স্কিল ডেভেলপমেন্ট না করার পরে কি হচ্ছে, আমাদের বাংলাদেশ থেকে $4 বিলিয়ন আউটওয়ার্ড রেমিটেন্স হচ্ছে, বাইরে চলে যাচ্ছে। এই ইন্ডিয়ানরা নিয়ে যাচ্ছে, চাইনিজরা নিয়ে যাচ্ছে, কোরিয়ানরা নিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কান এরা নিয়ে যাচ্ছে স্কিল লেবার। তারা কর্পোরেট ওয়ার্ল্ডে তারা বড় বড় জায়গায় এরা এসে বসে, আমাদের লোকরা এখানে চাকরি পাচ্ছে না। তো এইটাকেও তো বন্ধ করতে হবে যে আপনি মানে রেমিটেন্সের জন্য আমরা জান দিয়ে ফেলছি, কিন্তু আমাদের $4 বিলিয়ন বাইরে চলে যাচ্ছে। এটা হলো মানে নর্মাল পথে যাচ্ছে, হুন্ডি দিয়ে কত যাচ্ছে, এইগুলি হিসাব করতে হবে। এখন কথাটা হলো যে যেটা বলছিলাম যে উন্নত জীবনের হাতছানিতে এরা দৌড়াচ্ছে এবং দালালরা তাদেরকে নানানভাবে প্রলোভন দেখাচ্ছে, তারপরে সরকারি প্রচারণার অভাব, এবং তাদের নিরাপত্তার জন্য আমাদের যে এমবেসি আছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এইসব জায়গায় কিন্তু তারা তাদের দায়িত্বটাও ঠিক মতো পালন করছে। আমি একটু জনাব রিয়াজউদ্দিন আহমেদ আপনার এই প্রশ্নের সূত্র ধরে, আপনার এই প্রসঙ্গের সূত্র ধরে আমি একটু ডক্টর নুরুল আলম লেনিনের কাছে যাব, তবে আমাকে বিরতির পরেই উত্তরটি নিতে হবে। প্রশ্নটি হচ্ছে প্রলোভন। আসলে এই প্রলোভনটিকে কাকে দেখাচ্ছে? শুধুই কি দালালরা প্রলোভন দেখাচ্ছে, নাকি পাশের বাড়ির কোনো একজন বিদেশে যাওয়ার পর তার যে শনৈ শনৈ উন্নতি সেটিও তাকে প্রলোভিত করছে? কারো দুর্নীতিতে করা বাড়ি গাড়ি টাকা সেটিও অনেককে প্রলোভিত করে নিশ্চয়ই। এই প্রলোভন কতজনকে হাতছানি দেয়, কিভাবে দেয়, সেসব প্রসঙ্গে আসবে একাত্তর সংযোগে একটা ছোট্ট বিরতির পর।